তো আপনি একা আছেন আর কেউ নাই? আহ, এই অবস্থা। আচ্ছা, দেখি আর কেউ আপনাদের আছে না, সিলেবাসটা কি দেখি। পড়াশোনার জন্য। লাস্ট ক্লাসে দেখি ক্রিয়েট করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লাস্ট ক্লাসে আমরা পিএসপির ফাইল এসব টপিক সম্পর্কে কিছু শিখছিলাম। মনে পড়ছে। ফাইল দেখে রাখছিলাম, তাই না? আপনি ছিলেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। জুলাই 31, 2024। এই যে গত ক্লাসের মতো রোবট প্রবলেম ইস্যু যেন বলছি। ও, এখানে তো বের করা যাচ্ছে, ঠিক আছে। ওর ফুল স্ট্যাক ডেভেলপার ফুল। ওকে, আমি তাহলে পিএইচপি মডিউলে যেতে যাই লাস্টের দিকে। পিএইচপি আইএনআই নামে একটা ফাইল আছে। এটা মাঝে জি, আজকে মধ্যে এগুলো দেখানোর কথা ছিল ভাইয়া। এটা মাঝে মধ্যে বিশেষ করে ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আমার বেশ এটাতে হাত দেওয়ার প্রয়োজন হয়েছে। এটা হচ্ছে পুরোটার কথা পিএইচপির সেটিংসটা চেঞ্জ করে। তো ওই ফাইলটা যদি ওপেন করি, দেখবেন হচ্ছে ওখানে অনেক কোডিং। আগে যাই দেখি ফাইলটা, এই যে সি ড্রাইভে আমার এখানে জ্যাম্প আছে। এই জ্যাম্পের মধ্যে একটা ফোল্ডার আছে, যে ফোল্ডারের নাম হচ্ছে পিএইচপি। এই ফোল্ডারের ভিতরে php.ini নামে একটা ফাইল আছে। তো আসেন দেখি আমার এই আইএনআই ফাইলে কি কি কাজ করা লাগছিল। আমি না হয় এটা বিএস করে টান দিয়ে খুলি, কেন যেন খুলে না, দূর। আচ্ছা, বিএস কোডটা ছোট করি, ছোট করে টান দিয়ে নিয়ে এসে জাস্ট ফালাই দিই।
এই হচ্ছে php.ini ফাইলটা। হ্যাঁ, এখানে ইউজ করা যায় না, আচ্ছা যা হোক, সমস্যা নেই। একটা জিনিস মনে রাখেন, পিএইচপি আইএনআই এর ভিতরে যখনই দেখবেন লাইনের শুরুতে সেমিকলন আছে, তাহলে বুঝবেন ওই লাইনটা কমেন্ট করা আছে, মানে ওই লাইনটা কাজ করতেছে না, জাস্ট কমেন্ট করে দেওয়া আছে। এই যে লাইনের শুরুতে সেমিকলন দেওয়া আছে, তার মানে ওই লাইনটা কমেন্ট করে দেওয়া আছে। তো একটা রিয়েল লাইফ উদাহরণ দেখাই। ওয়ার্ডপ্রেসে মাঝে মধ্যে বলবে যে আপনার মেক্স ইনপুট ভার্স ওটা বাড়াইতে হবে। তো আপনি মেক্স ইনপুট ভার্স যে কন্ট্রোল এফ দিলেন, তারপর লিখলেন মেক্স আন্ডারস্কোর ইনপুট আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনপুট, ওই যে টাইম দেওয়া আছে তাই না, মেক্স ইনপুট আন্ডারস্কোর ভার্স ভিআর। দেখেন এইটা না কমেন্ট করে দেওয়া থাকে, কিন্তু মাঝে মধ্যে দেখবেন যে ওয়ার্ডপ্রেসে বলছে যে এটা আপনার 1000 আছে, 3000 বাড়ায় দাও, বা 2000 করে দাও, এরকম থাকবে। হ্যাঁ, এখন যেটা করতে পারেন আপনি, আহ, প্রথমে এই কমেন্টটা তুলবেন, তাহলে হয় আপনি সেমিকলনটা কেটে দিতে পারেন, অথবা লাইনের যে কোনো জায়গায় কার্সর রেখে কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, তাহলে এটা কমেন্টটা উঠে গেছে, দেখছেন সেমিকলনটা চলে গেছে। চলে যাওয়ার পর এখানে কি লেখা আছে, মেক্স ইনপুট ভার্স, যে এফটা আমি এটা কেটে দিই, মেক্স ইনপুট ভার্স, এটা কত, 1000। মনে করেন 3000 লাগবে, আপনি একটা ক্ষেত্রে 3000 দিয়ে দিলেন, তাহলে লিমিটটা বাড়াই দিলেন। আবার এখানে দেখেন মেক্স ইনপুট টাইম 60 সেকেন্ড আছে। মাঝে ওয়ার্ডপ্রেসে এই প্রবলেমটা মাঝে মধ্যে হয়, থিম আপলোড করলেন, 60 সেকেন্ড পার হয়ে গেল, তখন বললো যে ইনপুট টাইম বেশি হয়ে গেছে। তখন আপনি কি করবেন, মেক্স ইনপুট টাইমটা এখানে বাড়াই দিতে পারেন, 600 দিতে পারেন, 6000 দিতে পারেন। জেম্পের মধ্যে তো আপনার ইচ্ছা মতো করতে পারেন, সমস্যা নেই। এই যে মেমোরি লিমিট কত, 512 মেগাবাইট দেওয়া হচ্ছে, এটা বাড়ায় আমি 1024 করে দিই, সমস্যা। আচ্ছা, ম্যাক্স এক্সিকিউশন টাইম এটা কত, 120 আছে। হ্যাঁ, এটা আমি 10 গুণ বাড়াই দিলাম, ম্যাক্স এক্সিকিউশন টাইম 1200 দিয়ে দিলাম, মানে 1200 দিয়ে দিলাম। আর আর তেমন ইম্পর্টেন্ট সেটিংস লাগে না। যদি মনে করেন একটা পিএইচপি প্রজেক্ট আগে থেকে তৈরি করা আছে, সেটা আপনি রান করতে গেছেন, রান করতে যাওয়ার সময় ইরর দিবে যে তোমার অমুক অপশনটা পিএইচপি তে নাই, তুমি সেটা আহ কি অ্যাক্টিভ করে নাও, তারপর হচ্ছে কি আপনি কাজটা করতে পারবেন। তো মনে করেন এরকম একটা অপশন আছে যে জিপ, জিপ ফাইল পিএইচপি নিয়ে কাজ করার অপশন, এই জিপ পাই না তো, এক্সটেনশন আছে, ওই এক্সটিএন এক্সটেনশন, ওই যে কমান্ড এক্সটেনশন ডিআইআর, এখানে দেখেন অনেকগুলো এক্সটেনশন আছে। আর দেখি, এক্সটেনশন এক্সটেনশন মডিউল নেম এক্সটেনশন এক্সটেনশন, এই যে এখানে দেখেন কতগুলো এক্সটেনশন রয়েছে। এর মধ্যে হঠাৎ কোনো প্রজেক্টে হয়তো এফএফআই এটা অথবা এফটিপি ইউজ করছো, তখন আপনি প্রজেক্টটা পিএইচপি তে রান করতে গেলেন, বলবে যে এফটিপি কই, এফটিপি তো খুঁজে পাচ্ছি না, তখন আপনাকে এইটা এসে কমেন্টে তুলে দিয়ে দিতে হবে। আবার আহ এই যে ওপেন এসএসএল নিয়ে হয়তো কোনো পিএইচপি প্রজেক্টে কাজ করছে, যদি থাকে তখন দেখা যাবে তো এটা আমার এখানে কাজ করবে না। আচ্ছা, এই যে এসকিউএল রাইট, এটা কিন্তু কাজ করবে, কিন্তু এটা যদি কমেন্ট করা থাকতো, বুঝলো, তাহলে কিন্তু এটা কাজ করবে না। এসকিউএল লাইট একটা আলাদা কি ডাটাবেস প্যাকেজ, এটা আমি তুলে দিলাম। এসকিউএল লাইট এখন কাজ করবে, এই যে পিডিও মাই এসকিউএল, এটা কাজ করবে। যে মাই এসকিউএল আই আছে, আমি প্রায় প্রজেক্টে মাই এসকিউএল আইটাই ব্যবহার করি। এন্ড আমার কোনো প্রজেক্ট আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করলেন, করার পর এখানে মাই এসকিউএল আইটা উঠায় দেওয়া, তাহলে কিন্তু আমার এই মাই এসকিউএল আই কোডটা আপনার কম্পিউটারে রান হবেই না, এবং ইরর দিবে যে তোমার তো মাই এসকিউএল আই এটা অ্যাক্টিভ করা নেই, এক্সটেনশনটা তুমি এটা অ্যাক্টিভ করে নাও। তখন আপনি এভাবে জিনিসটা অ্যাক্টিভ করে নেবেন। এই যে এক্সএসএল আছে, টিডি আছে, এসকিউএল লাইট 3 আছে, দেখছেন আমার এখানে নাই এসকিউএল লাইট 3।
যদি এখন SQLite ট্রি আপনার প্রজেক্টে থাকে, তখন আমার কি করতে হবে? এই SQLite ট্রিটা এখান থেকে অ্যাক্টিভ করে নিতে হবে। কন্ট্রোল// দিয়ে কমেন্টটা তুলে দেবেন। এই হচ্ছে মোটামুটি আপনার ইম্পর্টেন্ট সেটিংস গুলা। হ্যাঁ, এখানে অনেক বড় ফাইল দেখতে পাচ্ছেন। যখন যেটা লাগবে, SMTP সেটিং করা লাগে। SMTP কখন সেটিং করা লাগে? যদি আপনি চান যে জ্যাম থেকে ইমেল পাঠাবেন, যেটা তখন কি করতে হয়, গুগল থেকে SMTP কোড কপি করে নিয়ে এসে এখানে বসাইতে হয়। তো এটার দরকার নাই, আমরা সার্ভারে PHP কোড রাখলেও এমনি রান করে দেয়। হ্যাঁ, বরঞ্চ এটা আবার সিকিউরিটি হ্যাম্পার করে জ্যাম্পে যদি আপনি ইমেল সার্ভার সেট আপ করেন। আচ্ছা, MySQLite এদিকে আছে। এই যে MySQLite ডিফল্ট পোর্ট কত দিয়ে আছে? 3306। এখন আপনি জ্যাম্পে ঢুকে MySQLite পোর্ট চেঞ্জ করে দিয়েছেন, তাহলে তো MySQLite রান হবে না, এখান থেকে PHP সাথে কানেকশন মিস হয়ে যাবে। তখন আপনার এখানে পোর্টটা চেঞ্জ করে দেবে, যে MySQLite ডিফল্ট পোর্ট 3306 এর জায়গায় অন্য কিছু আমার দিতে হবে। এই মোটামুটি সেটিংস, হ্যাঁ, PHP INI। তো সোজা কথা, এখানে নর্মালি হাত দেওয়া লাগে না। যখন আপনি PHP কোনো একটা প্রজেক্ট বা কোনো CMS যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা ইনস্টল করতে যাবেন, তখন যদি আপনার এদিকে তো PHP সেটিংস ফাইল একটা, PHP সেটিংস এর সাথে আপনার প্রজেক্টটা বা আপনার CMS টা যদি রান না হয়, তখন ওখান থেকেই বলবে যে তোমার সেটিংস এ এই জিনিসটার লিমিট এতখানি আছে, এটা বাড়ায় দাও। অর্থাৎ তোমার সেটিংস এ অমুক জিনিসটা অ্যাক্টিভ করা নেই, অ্যাক্টিভ করে দাও। তো আপনাকে এসে এখানে অ্যাক্টিভ করে দিতে হবে, বা লিমিট বাড়িয়ে দিতে হবে, এক্সিকিউশন টাইম বাড়িয়ে দিতে হবে, পোর্ট যদি চেঞ্জ করেন পোর্ট চেঞ্জ করে দিতে হবে। তো এই ধরনের কাজগুলো আমরা PHP INI ফাইলে রিয়েল লাইফে করে থাকি। ওয়ার্ডপ্রেসে আচ্ছা, ফাইল সাইজ বাড়ানো কমানোর জন্য তো করা হয় দেখি। করা হয়, হ্যাঁ, অবশ্যই আপলোড অবশ্যই। ফাইল সাইজ, ম্যাক্সিমাম আপলোড ক্ষেত্রে, সাইজ। আমার রিয়েল লাইফে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের জন্যই লাগছে PHP INI ফাইলে হাত দেওয়া। প্রজেক্টের কারণে খুব কম লাগছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের কারণে মানে ম্যাক্স এক্সিকিউশন টাইম দেখাইলাম না, আহ একটা আছে 8 মেগাবাইট লিমিট থাকে। না, আমি বাড়াই নিছি এখানে। ফাইল ফাইল কই, ফাইল, হ্যাঁ হ্যাঁ, আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ, পুরোটা ফাইল সাইজ থেকে সার্চ করছি, পাইছি। এখান থেকে বাড়াই নিছি আমি, দেখছেন? এই 10 থেকে ওটা 40 করে দিছি। আরো বড় লাগলে আপনার সমস্যা কি? 128 মেগাবাইট দিয়ে দেন। 556 আপনি, আচ্ছা 128, 256, 512 হয়তো না, 256, হ্যাঁ 512, 512 মেগাবাইট দিয়ে দেন। আর নেক্সট ফাইল, কয়টা ফাইল আপলোড করবে? 20টা দিয়েছে, আমি দিয়ে দিলাম 200টা, দিয়ে সেভ করে দিলাম। ও আরেকটা জিনিস খেয়াল রাখেন, PHP INI একবার সেভ করা হয়ে গেলে, তারপর হচ্ছে কি আপনি এখান থেকে, আমি কাইটে দিয়ে ফেলা দিই কথা, আমি সেভ হয়ে গেলে আপনি হচ্ছে জ্যামটা একবার বন্ধ করে চালু করে নেবেন, নয়তো যা যা সেটিংস করেছেন সেগুলা কিছু কাজ করবে না, আগের সেটিংস এ চলবে। একবার বন্ধ করে চালু করবেন, তারপর নতুন সেটিংস এ পেয়ে যাওয়াটা চলবে। আয় হ্যাঁ, আমার মাইস্কুয়েল একটা সমস্যা কি, চালু হয়েছে। আচ্ছা, তাহলে দেখি একটু পরের প্যাকেজে দেখি যায় কিনা। পরের প্যাকেজ বলি, পরের টপিক। পরের টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্রাকচার গাইডলাইন। এটা কিছুই না, একটা মানে ধারণা যে অ্যাপ্লিকেশন স্ট্রাকচার কিরকম হইতে পারে। হ্যাঁ, আর স্ট্রাকচার কি মানে হচ্ছে কোন পেজের পরে কোন পেজ আসবে, এগুলো একটু দেখায় দিবে। আমি একটু রিয়েল লাইফের একটা জিনিস দেখাই। আমাকে কয়েকদিন আগে, কয়েক মাস আগে ফিগমাতে একটা প্রজেক্ট দিছে, ওইটার স্ট্রাকচারটা দেখে তাহলে বুঝতে পারবেন অ্যাপ্লিকেশন স্ট্রাকচারটা। ফিগমাতে দিতে পারে, আবার শুধু ফটোশপে দিতে পারে,
আবার হচ্ছে গিয়ে ক্যানভাতে দিতে পারে। হ্যাঁ। উম, এটা দেখি। এটা একটা হচ্ছে কি আপনার রাশিয়ান ইউনিভার্সিটির ওয়েবসাইট, সেখানে ভর্তির সিস্টেম। হ্যাঁ, কিভাবে ভর্তি হওয়া যায়। এটা হচ্ছে ব্যাকএন্ড। ব্যাকএন্ড মানে অ্যাডমিন প্যানেল। হ্যাঁ, অ্যাডমিন প্যানেলটা দেখতে এরকম হবে যে প্রতিটা পেজে বলে দিবে কি কি থাকবে। স্ট্রাকচারটাই এরকম। এই যে প্রথম পেজে দেখেন, এটা কন্ট্রোল প্লাস দিলে বড় হয়। একটা ড্যাশবোর্ড আছে, একটা অ্যাডমিন প্যানেল আছে, অ্যাপ্লিকেশন আছে। এই বাম সাইডে হচ্ছে অ্যাডমিন প্যানেলের মেনুগুলো, ডান সাইডে হচ্ছে এখানে কি কি ডিজাইন থাকবে। তো এই জিনিসটা আমার ইসে করা কি যেন বলে, লারাভেলে তাদের করে দিয়েছি। তো এটা হচ্ছে ফার্স্ট পেজ, প্রথম মেনু। দ্বিতীয় মেনুতে ক্লিক করলে এরকম কিছু দেখাবে, দেখছেন? দ্বিতীয় মেনুতে ক্লিক করলে এরকম কিছু দেখাবে, অ্যাডমিন, এখানে ছবি দেখাচ্ছে, এই জিনিসগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেবল, ই ভিসা, যাই হোক। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে আসলে অ্যাডমিন প্যানেলে অ্যাডমিনের এই জিনিসগুলো দেখাবে, যে কে কে আছে, এমপ্লয়ি লিস্ট গুলো দেখাবে, যে সে কে ডিজাইনার, এ কি প্রোগ্রামিং এত এত। তো এইটা আমার লাগবে কিসে, এটা আমার লাগবে হচ্ছে অ্যাডমিন বাটনে যদি ক্লিক করে। আবার এই যে উপরে সার্চ টার্চ অপশনও আছে। আবার থার্ড অপশনে যদি ক্লিক করে অ্যাপ্লিক্যান্ট, সেখানে আমার একটা টেবিলের মাধ্যমে দেখাচ্ছে, তাই না? টেবিলের মধ্যে দেখাচ্ছে হচ্ছে কি কি বলে, আহ কোন কোন অ্যাপ্লিক্যান্ট আছে, তাদের ইমেল, অ্যাপ্লাই কবে অ্যাপ্লাই করছে, তাদের স্ট্যাটাস কি, যে আমি ভর্তির জন্য অ্যাপ্লাই করছে সেটা পেন্ডিং আছে নাকি কমপ্লিট হয়েছে। তো এইভাবে একটার পর একটা পেজ দিয়ে আমাকে সে অ্যাডমিন প্যানেলে যা যা লাগবে সব বুঝাই দিছে, তাই না? এই যে নোটিশ একটা অপশন আছে, তারপর এদিকে দেখি কি আছে, টিচার ডিটেলস, আমি এখান দিয়ে চাইলে দেখতে পারবো টিচারদের ডিটেলস। টিচারদের তাহলে একটা ইয়াও থাকবে টিচার ডিটেলস, যে এখানে টিচার লিস্ট দেখাচ্ছে আমার কি কি টিচার আছে, এটা আমি দেখতে পারবো। দেন হচ্ছে গিয়ে ফন্ট এন্ড সেটিংস, এটা খালি রাখছিল, আচ্ছা যাই হোক সমস্যা নাই। দেন হচ্ছে গিয়ে আমার কি, আচ্ছা ফন্ট এন্ড সেটিংস এ যে ফটো টটো গ্যালারি সিস্টেম রাখছে। অ্যাকাউন্ট সেটিংস, কন্ট্যাক্ট ইনফো, এইখান দিয়ে হচ্ছে স্টুডেন্টের অ্যাকাউন্ট গুলো আমার দেখা যাবে, যে কি কি করছে না করছে, ফোন নাম্বার, ক্লাস নেম, হচ্ছে ঠিক আছে। এবার হচ্ছে কি, এটা হচ্ছে কি আপনার ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডে দেখেন কি আছে, এটা একটা ফ্রন্ট এন্ড আছে, ফ্রন্ট এন্ড হয়ে গেল। লগ ইন করা নয়, লগ ইন করাতে হচ্ছে। ব্যাক এন্ড, এটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড গ্রুপ, এটা একটা ফ্রন্ট এন্ড আছে। এটা কোনো কথা? তো,
এখানে চলে আসছে। হুম। এই পুরো জিনিসটা একটা স্ট্রাকচার, তাই তো ভাইয়া? হুম। এটা হচ্ছে যেটা দেখতেছি এটা একটা স্ট্রাকচার। এটা দেখে দেখে আমার প্রজেক্টটা তৈরি করা লাগবে। হুম। এটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। আবার এটা একটা ফ্রন্ট এন্ড ছিল, আমি কেন যেন যাইতে পারতেছি না ফ্রন্ট এন্ডে। ওকে, প্রজেক্ট শেষ হয়ে গেছে দেখে করে দিছি, ক্লোজ করে দিছি পেমেন্ট। আচ্ছা, এরকম যদি আরো চাই আরো আছে, সমস্যা নাই। এটা একটা স্ট্রাকচার, সোজা বাংলা হচ্ছে এরকম স্ট্রাকচার। স্ট্রাকচার যে এইটাই দিবে এরকম কথা না, আরো অন্যভাবেও দিয়ে দিতে পারে। হ্যাঁ। তো আমি একটু আরেকটু দেখতে চাচ্ছি যে অ্যাপ্লিকেশন স্ট্রাকচার, অ্যাপ্লিকেশন স্কেলেটন। স্কেলেটন এটা তো স্ট্রাকচার। স্কেলেটন হচ্ছে গিয়ে, ওটা হচ্ছে গিয়ে, এটা তো তাও আমাকে ডিজাইনটা দেখাই দিছে, ওইটার ডিজাইনটাও দেখায় না। হ্যাঁ। ওটা হচ্ছে জাস্ট আপনার কি দেখায়, ওটা হচ্ছে গিয়ে কোন পেজের পর পেজ নামগুলা দেখায় দেয়, অপশন গুলা দেখায় দেয়। ওইটার ডিজাইনও থাকে না। আমার কাছে কি আছে স্কেলেটন টাইপের কিছু? এগুলো স্কেলেটন বলতে পারো। আগে আপনার কি বলবো, অনেক আগে এক ক্লায়েন্ট আমাকে দিয়েছিল। এটা স্কেলেটনটা এরকম যে আপনার মনে করেন ছবি এঁকে এঁকে বুঝায়, আমি নিজে একটা স্কেলেটন আঁকি, তাহলে বুঝা যাবে। মনে করেন আমার ওয়েবসাইটে দুইটা পেজ আছে, একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে অ্যাবাউট পেজ। তাহলে এটা হচ্ছে আমার হোম পেজ। এখানে উপরে কি থাকবে, একটা মেনু বার থাকবে। এটার ভিতরে এখানে কি থাকবে, আমার লোগো থাকবে, তাই না? এই ট্যাগ হয় না কেন, লোগো। এখানে কি থাকবে, আমার মেনু বার থাকবে, তাই না? মেনু বার। এখানে কি হয়তো আমার একটা স্লাইডার থাকবে। তো এখানে কোনো আমি ছবি টবি দিছি? কোনো ছবি টবি কিচ্ছু দিইনি, তাই না? কিন্তু বুঝাই দিতে পেরেছি যে কোথায় কি হবে। এই জিনিসটাকে স্কেলেটন বলে বা কঙ্কাল বলে। হ্যাঁ। বা মূল জিনিস। তো এইটার উপরে আপনি ডিজাইন করলে ওটাকে আপনি অ্যাপ্লিকেশন স্ট্রাকচার কিরকম হবে, মানে কোন পেজের পরে কোন পেজ আসবে, স্ট্রাকচারটা ওটা বা টোটাল জিনিসটা এটা বলতে পারেন। আর স্কেলেটন এই যে এখানে দেখেন ছবি দিচ্ছে, দেখছেন? এটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনের স্কেলেটন। কোনো ডিজাইন আছে এতে? কোনো ডিজাইন নেই। হ্যাঁ, আমি ক্লিক করলে কাজ করে না, নেট স্লো মনে হয়। কোনো ডিজাইন নেই, খালি আমাকে বুঝাই দিছে যে এখানে এই জিনিসটা থাকবে, এখানে এটা থাকবে। তো এইটাই হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশন স্কেলেটন। মানে এক কথায় ক্লায়েন্ট যেটা আর্ট করেও দিতে পারে, আর্ট যেমন করে দিতে পারে, হ্যাঁ খাতাগুলো। হ্যাঁ হ্যাঁ, নাইস, নাইস। এটা বুঝতে পারছি। রিকোয়েস্ট এন্ড রেসপন্স সাইকেল। পিএইচপি মানে হচ্ছে এটা রিকোয়েস্ট এন্ড রেসপন্সের উপর কাজ করবে। হ্যাঁ। পিএইচপির কাছে একটা রিকোয়েস্ট আসবে, তার উপর ডিপেন্ড করে একটা রেসপন্স দেবে। মূলত জিনিসটা কিভাবে কাজ করে, একটা ক্লায়েন্ট কি করে, ব্রাউজার দিয়ে ঢুকে, তাই না? এটা হচ্ছে ক্লায়েন্টের ব্রাউজার, PROWSER। এখান থেকে রিকোয়েস্ট যায়। এখান থেকে যে রিকোয়েস্টটা যায় সেই রিকোয়েস্টটার নাম কি বলতে পারেন? HTTP বলে, HTTP রিকোয়েস্ট।
মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটার ফুল মিনিংটা বলি। হাইপার টেক্সট হচ্ছে যে ওয়েবের ফাইলগুলা, যেমন টেক্সট, ইমেজ, এগুলো হচ্ছে হাইপার টেক্সট ফাইল। ট্রান্সফার করবেন আপনি ফাইলগুলা, মানে শেয়ার করবেন, এইচটিএমএল ফাইল বা এটা কিছু। আর পিতে হচ্ছে প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে একগুচ্ছ নিয়ম, হ্যাঁ, যেটা দিয়ে আপনি একটা কাজ করবেন। মনে করেন আপনি বিদেশে থাকেন, আমি বাংলাদেশে থেকে, আপনার সাথে আমি কথা বলবো, তাহলে কিছু নিয়ম এর মধ্যে থাকতে হবে। প্রথম শর্ত কি, এরকম শর্ত হইতে হবে যে আমার ভাষা আপনি বুঝতে হবে, আপনার ভাষা আমার বুঝতে হবে, এটা একটা নিয়ম। আপনি আমি কানেক্ট থাকতে হবে, এটা আরেকটা নিয়ম, তাই না? তো আরো অনেক নিয়ম থাকতে পারে। এইটা এই প্রোটোকল মানে একগুচ্ছ নিয়ম নির্দিষ্ট কাজ করার জন্য। তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা একটা নিয়ম আর কি, এটা একটা প্রোটোকল। তো এই ব্রাউজার থেকে এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল স্টাইলে আমার রিকোয়েস্ট যায়। রিকোয়েস্ট আপাতত দুইটা মনে রাখেন, গেট আর পোস্ট। পরে অন্য রিকোয়েস্ট চিনবেন, আপাতত আপনার গেট আর পোস্ট চিনলেই চলবে। এখানে গেট মেথডও যাইতে পারে, পোস্ট মেথডও যাইতে পারে। হাইপার টেক্সট রিকোয়েস্ট যাবে কোথায়? যাবে হচ্ছে কি আমার সার্ভারে, তাই না? সার্ভার, হোস্টিং সার্ভার হইতে পারে, আপনি পার্সোনাল সার্ভার কিনতে পারেন, যাই হোক পিএইচপি সার্ভারে যাবে। বা অ্যামাজনও, এডাব্লিউএস ও পিএইচপি রান হয়, সে জায়গায় যেতে পারে। তো ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট যাবে যে ভাই আমি এই ফাইলটা চাচ্ছি দেখতে, বা এই অপশনটা চাচ্ছি, আমাকে একটু দেখান। তো সার্ভার কি করবে? সার্ভার হচ্ছে গিয়ে দেখবে যে রিকোয়েস্টটা আসছে সেটা ভ্যালিড কিনা। যাকে তাকে তো রিকোয়েস্ট দিয়ে সার্ভার দিবে না। আপনি সার্ভারকে রিকোয়েস্ট করলেন যে হ্যাঁ, এই কি আমার অমুক বন্ধুর ফ্রেন্ড লিস্টে কোন কোন মেয়ে আছে, আপনি আমাকে দেখাও। সার্ভার দেখাই দিবে? সার্ভার দেখাই দিবেন, আগে দেখবে যে কে রিকোয়েস্ট পাঠাচ্ছে, সে আসলে ওই তথ্যগুলা দেখার জন্য প্রস্তুত কিনা। যাই হোক, সার্ভারের মতো ভ্যালিডেট করে দেন একটা রিকোয়েস্ট আমাকে পাঠাই দেন, দেন ব্রাউজার সেটাকে আপনাকে দেখাবে। এইভাবে ব্রাউজার থেকে রিকোয়েস্ট যাবে, আপনি কোথায় তো ক্লিক করবেন, সার্ভার সেই রিকোয়েস্টটা গ্রহণ করবে, করে প্রসেস করে আবার ব্রাউজারকে রেসপন্স করবে। এইভাবে হচ্ছে যে চলতে থাকবে। ব্রাউজার থেকে রিকোয়েস্ট যাবে, সার্ভার থেকে রিকোয়েস্ট আসবে, ব্রাউজার থেকে রিকোয়েস্ট যাবে, সার্ভার থেকে রিকোয়েস্ট আসবে। আর আপনি যদি কিছু কাজ ব্রাউজারের মধ্যেই করে ফেলাইতে পারেন, তাহলে জিনিসটা একটু ফাস্ট হয়। একটু উদাহরণ দিই। আপনি মনে করেন ওয়েবসাইটে একটা ঘড়ি বা ক্লক দেখাইতে চাচ্ছেন। হুম, এখন যদি আপনি ক্লকটা 1 সেকেন্ড পর পর তো চেঞ্জ হবে, এটা যদি পিএইচপি দিয়ে করতে চান, তাহলে ব্রাউজার থেকে 1 সেকেন্ড পর পর রিকোয়েস্ট যাবে সার্ভারে যে ভাই এখন সময়টা কত। সার্ভার বলবে হ্যাঁ এখন সময় এত। আবার ব্রাউজার থেকে 1 সেকেন্ড পরে সময় যাবে সার্ভারের কাছে, রিকোয়েস্ট যাবে যে সময় কত। সার্ভার বলবে সময় এত। এভাবে একজন ইউজারের জন্যই যদি সার্ভার এত কষ্ট করতে থাকে, হাজার হাজার ইউজার হলে তো সার্ভারটা তখন ডাউন হয়ে যাবে, তাই না? তো এই কাজটা ব্রাউজারের মধ্যে সুন্দরভাবে করা যায়, এর জন্য আমাদের কি লাগে? জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে আপনি বিভিন্ন কাজ ব্রাউজারের মধ্যে করে রাখবেন, যেগুলো সিকিউরিটি লাগবে না। কিন্তু যেগুলো সিকিউরিটি লাগবে সেগুলো আপনি পিএইচপি দিয়ে করে ফেলবেন। আচ্ছা, এই যে সিকিউরিটির বিষয় চলে আসছে, তাই না? দেখেন, ইথিক্যাল হ্যাকার, আমি একবার দেখছিলাম কোর্সটা ওদের, করিনি কখনো ইথিক্যাল হ্যাকিং। সেখানে যা দেখছিলাম, ওরা সব সময় না ওই যে রিকোয়েস্টটা যায় না, আয় হ্যাঁ আমার ইসের দেখি, মিটের দেখি মেয়াদ শেষ হয়েছে দূর। আচ্ছা যাই হোক, এখানে যদি রিকোয়েস্টটা যে যায় না, ওরা ওই রিকোয়েস্টটা টার্গেট করে ইথিক্যাল হ্যাকাররা। এই রিকোয়েস্টের মধ্যে পিএইচপি কে কনফিউজ করার কোড দিয়ে দেয়। হ্যাঁ, বিশেষ করে ফর্মটা টার্গেট করা। ওরা দেখে আপনি ফর্ম ভ্যালিডেশন ঠিক মতো করছেন কিনা। ওই যে আমি কিছু কতগুলো ফাংশন দিছি না, যে এইচটিএমএল স্পেশাল চার্ট, স্ট্রিম, তারপর হচ্ছে স্ট্রিপস, ক্লাসেস, এগুলো হচ্ছে জি ভাইয়া, সিকিউরিটি দিছিলাম, পারপাস মনে ইউজ আছে। হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে সিকিউরিটি পারপাস হয়ে যায়। যারা হচ্ছে নিউ পিএইচপি ডেভেলপার বা নতুন, তারা কি করে এগুলো ফাংশন ইউজ করে না, বা সিকিউরিটি পারপাস যা যা করা লাগে। মাইস্কুয়েলেও কিছু সিকিউরিটি ফাংশন আছে, মাইস্কুয়েল যখন ইউজ করবো তখন মাইস্কুয়েল ডাটাবেস যাতে আহ, কি বলে হ্যাক না করতে পারে বা ভেতর থেকে ডাটা না নিয়ে নিতে পারে, এর জন্য মাইস্কুয়েল ডাটাবেজেরও কিছু সিকিউরিটি পারপাস কোডিং করা লাগে। আর ওই কোডিং গুলা যদি আপনি না করেন, তাহলে কি হবে? ওই যে ইথিক্যাল হ্যাকার আছে, ওরা ওই ফর্মের থ্রুতে কোড পুশ করবে। ইমেলের জায়গায় একটা কোড দিয়ে দিবে, তারপর হচ্ছে গিয়ে পাসওয়ার্ডের জায়গায় একটা কোড দিয়ে দিবে। তখন হচ্ছে পিএইচপি কনফিউজড হয়ে যাবে। আবার পিএইচপি ওই কোডটা দিয়ে মাইস্কুয়েলে সার্চ করে তো ডাটা পায় কিনা, দেখা যাবে মাইস্কুয়েলে কনফিউজড হয়ে যাবে। এইভাবে জিনিসগুলো কাজ করে। তো ওই যে সিকিউর ফাংশন গুলা যেগুলো আছে, যেমন মাইস্কুয়েলের জন্য রিয়েল এসকেপ স্ট্রিং একটা ফাংশন আছে,
দেন হচ্ছে গিয়ে পিএইচপির জন্য এই যে ট্রিম, স্ট্রিপ, স্ল্যাশেস, এই ফাংশন গুলা যদি আপনি ইউজ করেন, হ্যাঁ, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে জিনিসটা সিকিউর হয়ে গেল। আবার অনেকে হচ্ছে বিশেষ করে এই এইচটিএমএল ফর্ম গুলা যে রাইট বাটন ক্লিক করে আপনার ইনস্পেক্ট করা যায়, ইনস্পেক্ট করে জিনিসগুলা এডিট করা যায়। কেন এডিট করে মনে করেন জেন্ডারের মধ্যে দিয়ে দিল আহ টিকটকার, একটা ফর্মের ভিতরে জেন্ডারের ভিতর ভ্যালু চেঞ্জ করে দিয়ে দিল টিকটকার। পিএইচপির ভিতরে যদি আপনার ওই ডাটাগুলা না থাকে যে একটা জেন্ডার কি কি হইতে পারে, মেল হইতে পারে, ফিমেল হইতে পারে, আদার্স হইতে পারে, তো এর বাইরে যদি কিছু আসে তাহলে সে অ্যাকসেপ্ট করবে না। এইভাবে আপনি জিনিসটা দিয়ে দিবেন, তাহলে আর আপনার ডাটাবেজের মধ্যে অন্য জিনিস পুশ করতে পারবে না। তো এগুলো হচ্ছে কি আপনার সিকিউরিটি পারপাস কিছু ফাংশন। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, আর রিসোর্সেস, রিসোর্সেস কিছু না, রিসোর্সেস তো একটা ডাটা টাইপ, ওয়ান টাইপ অফ ডাটা। যেমন হচ্ছে মাই এসকিউএল আমরা শুরু করতে যাচ্ছি, হ্যাঁ, মাইস্কুয়েল শুরু করব। মাইস্কুয়েল দেখতে সময় লাগবে না বেশি, হ্যাঁ, একটু মনোযোগ দিন মাইস্কুয়েলের ক্লাস করে। দেন আমি হচ্ছে গিয়ে প্রজেক্ট ধরার আগে একটু আপনাদের এই যে এরপরে তো প্রজেক্ট, প্রজেক্ট ধরার আগে আপনার এইটা করাই নেব। এটা একটা পিএইচপির বেসিক জিনিস, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি। তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি হইলে পরে দেন হচ্ছে গিয়ে এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ক্লাস এক্সারসাইজ যাই হোক। আর আমি এরপরে প্রজেক্টে চলে যাব। তো এই মাই এসকিউএল তো পিএইচপির কিছু না, থার্ড পার্টি জিনিস, হ্যাঁ। তো এটা পিএইচপির সাথে রান হচ্ছে, তো এটা হচ্ছে একটা রিসোর্স, যেটা হচ্ছে থার্ড পার্টি জিনিস, পিএইচপির সাথে রান হয়। ডাটাবেস হচ্ছে একটা রিসোর্স। ফাইল, টেক্সট ডকুমেন্ট, টিএক্সটি টেক্সট ডকুমেন্ট, ওগুলা কি পিএইচপির কিছু? ওটা তো অন্য ফাইল। পিডিএফ ফাইল পিএইচপির কিছু অন্য ফাইল, কিন্তু ওগুলো আপনি পিএইচপির সাথে রান করাতে চাচ্ছেন। এই যে থার্ড পার্টি জিনিস যেগুলো আপনি পিএইচপির সাথে রান করাতে চাচ্ছেন, এই থার্ড পার্টি জিনিসগুলা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে আহ রিসোর্স বলে। এই থার্ড পার্টি জিনিসগুলা কি রিসোর্স বলে। ডাব্লিউ3 স্কুলে যদি যান, ওই যে রিসোর্স পিএইচপি ডাটা টাইপের মধ্যে যাবেন, ডাব্লিউ3 স্কুলে ওইখানে রিসোর্স নিয়ে বলছে। যেমন ফাইল, ডাটাবেস, এগুলা হচ্ছে কি আপনার পিএইচপি রিসোর্স। একটু ডাব্লিউ3 স্কুলে যাই আমি। এই ডাটাবেসটা দেখার পরে একটা বড় হোমওয়ার্ক আসবে, হ্যাঁ, ওটা করার জন্য প্রস্তুতি নেন। ক্রুড অপারেশন বলে, ক্রিয়েট ক্রিয়েট আপডেট জিনিস দিলে, এই ক্রুড অপারেশনটা যদি আপনি না দেখে করতে পারেন, হ্যাঁ, তাহলে মোটামুটি প্রজেক্ট করার জন্য আপনি রেডি হয়ে গেছেন। ওকে, আচ্ছা, এইটা এখন কোথায় যাচ্ছে? আমি ওটা কি পিএইচপি, ভাইয়া, কোড অপারেশন নাকি বললেন? হ্যাঁ, ক্রিয়েট ক্রিয়েট আপডেট ডিলেট, ক্রুড অপারেশন। ওটা হচ্ছে পিএইচপি দিয়ে আপনার ডাটাবেস কন্ট্রোল করবেন, ডাটাবেসের ডাটা ক্রিয়েট করবেন, ডাটাবেস থেকে ডাটা এনে ওয়েট করবেন, দেন ডাটাবেসে অলরেডি ডাটা আছে সেটা আপডেট করবেন, এন্ড ডাটাবেস থেকে আপনি ডিলেট করে দেবেন। এই কাজটা যদি নিজে না দেখে দেখে করতে পারেন, তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম প্রজেক্ট করার জন্য আপনি রেডি হয়ে গেছেন। ও, এই ক্লাসটা কবে নেবেন? গত রবিবারের সামনে? এটা আগে একটু ডাটাবেসটা নেক্সট রবিবার ধরবো। আহ ও, তারপরে মনে হয় বৃহস্পতিবার বা তারপরে রবিবার আমি গ্রুপটা করাবো। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন ডাটা টাইপস, এই যে ডাটা টাইপস আছে, হ্যাঁ, পিএইচপি তে 8 ধরনের ডাটা টাইপস আছে। আমার নেটের অবস্থা কি দেখছেন? পিএইচপি তে 8 ধরনের ডাটা টাইপস আছে। এই যে লাস্টেরটা দেখেন কি দিচ্ছে, রিসোর্স। রিসোর্সটা কোনো ডাটা টাইপই না, দেখেন প্রত্যেকটার উদাহরণ আছে এখানে। স্ট্রিং এর উদাহরণ আছে আপনার, না ইন্টিজার, ফ্লোট, সব কটার উদাহরণ আছে। কিন্তু রিসোর্স এসে ডাব্লিউ3 স্কুল আর কোনো উদাহরণ দিতে পারে নাই। কি বলছে? দ্য রিসোর্স টাইপ অ্যাকচুয়ালি এটা ডাটা টাইপ না, এটা কি রেফারেন্স আর ফাংশন দ্যাট এক্সটার্নাল অফ পিএইচপি, মানে বাইরের ফাংশনস এন্ড রিসোর্সেস এক্সটার্নাল অফ পিএইচপি। পিএইচপি বাহিরের যেগুলো আছে, ফাইল থাকতে পারে, ডাটাবেস থাকতে পারে, সেগুলোই হচ্ছে কি আমার রিসোর্স। এ কমন এক্সাম্পল অফ ইউজিং দ্য রিসোর্স ডাটা টাইপ ইজ আ
ডাটাবেস কল। মানে কমন ইউজ কি, আমি ডাটাবেস থেকে ডাটা কল করে নিয়ে আইসে দেখাবো, এটা হচ্ছে কমন ইউজ। উইল নট টেক আওয়ার রিসোর্স হেয়ার সিন্স ইটস অ্যান অ্যাডভান্স টপিক। এটা অ্যাডভান্স কিছুই না, এটা হচ্ছে আমি ওই যে ডাটাবেস শেখানোর পর যেটা কল টল করবো, থার্ড পার্টি জিনিস ইউজ করে দেখাবো, তখনই বুঝে যাবেন রিসোর্সটা কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্ত থাক। হ্যাঁ, আহ, আমি হচ্ছে ভিডিওটা একটু এক্ষুনি দিয়ে দিচ্ছি, ভিডিওটা আপলোড হয়ে যাবে। আর এখন হোমওয়ার্ক দিব না আপনাদের, যা যা কিন্তু ভিডিও দেখেন, ভিডিও দেখে যা যা বলছি এগুলো মনে রাখেন। দরকার হয় ইউটিউব দেখে আর একটু ধারণা নিয়েন, যদি আরো বাহির থেকে নলেজ নেওয়া লাগে। নেক্সট দিন আমরা মাই স্কুলটা করবো ইনশাল্লাহ। এই আর কি, এই আর কি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।